নমস্কার। আজকে আবার একটা পারিবারিক গল্প বলবো। হামেশাই অনেক মেয়ের সঙ্গে এই রকম ঘটনা ঘটে থাকে। দুর্গার কাহিনী বলবো। দুর্গা এইচএস পাশ করেছে, মা বাবার একমাত্র সন্তান। বেশ ভালোভাবেই আনন্দে সুখে তাদের পরিবার কেটে যাচ্ছে। দুর্গার উচ্চ মাধ্যমিক পাশে ভালো রেজাল্ট করায় তার বাবার কাছে আবদার করে সে একটা মোবাইল হাতিয়েছে। এখন নতুন মোবাইল, তাই সেখানে বন্ধুত্ব এবং যোগাযোগের মাধ্যমগুলো খুব ইজি হয়ে গেছে। দুর্গার ফেসবুকে একটা নতুন বন্ধু হয়েছে, তার সঙ্গে বেশ কথোপকথন চলছে। নাম সুমন। প্রথমে বন্ধু ছিল, কিন্তু আস্তে আস্তে এই বন্ধুত্ব কবে যে প্রেমে পরিণত হয়েছে সেটা দুর্গা বুঝতেই পারেনি। অল্প কিছুদিন যাওয়ার পরেই সুমন দুর্গাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। দুর্গা বলে আমিও বিয়ে করতে চাই তোমাকে, কিন্তু আগে তাহলে তুমি আমাদের বাড়িতে এসে কথা বলো। আমি তো কলেজে ভর্তি হয়েছি, পড়াশোনাটা শেষ করতে চাই। সুমন বলে না না, পড়াশোনা শেষ করার দরকার নেই, আমার মায়ের বয়স হয়েছে, আমরা গ্রামে থাকি, তাই মা আমাকে বিয়ে দিতে চাইছে, আমি তোমাকেই বিয়ে করব, কেননা আমি তোমাকেই ভালোবাসি। দুর্গা দেখতে খুব সুন্দরীও ছিল, তাই সুমন একদিন তার মাকে নিয়ে দুর্গাদের বাড়িতে এসে হাজির। দুর্গার মা বাবার সুমনকে ভালোই লাগে, আর সুমনের মায়েরও দুর্গাকে পছন্দ হয়ে যায়। বিয়ের কথা এগোতে থাকে। অন্যদিকে সুমনের মা ছলে বলে দেনা পাওনা নেব না বললেও অনেক দুর্গার জন্য গয়না, ঘরের আসবাবপত্র এবং বাড়ি খরচের জন্য 3 লাখ টাকা সব কিছুই দুর্গার বাবার থেকে আদায় করে নেয়। দুর্গার বাবারও একমাত্র সন্তান, তাই দুর্গার বাবা তার সাধ্যের বাইরে গিয়েই দুর্গার বিয়ের জন্য খরচ করতে রাজি হয়। যথারীতি খুব ধুমধাম করে দুর্গা এবং সুমনের বিয়ে সম্পন্ন হয়। দুর্গা গ্রামের বাড়িতে চলে আসে। এসে ফুলশয্যা রাত্রে সে বিছানায় বসে আছে। অনুষ্ঠান প্রায় শেষ। এমন সময় দুর্গা দেখে তার দরজায় টোকা দিচ্ছে শাশুড়ি মা। শাশুড়ি মা বলে আসবো ভিতরে? দুর্গা বলে এ মা, আপনি এভাবে অনুমতি নিচ্ছেন কেন? আপনার ঘর, আপনি অনুমতি নেবেন না, আপনি ভিতরে আসুন। দুর্গার শাশুড়ি ভিতরে আসে, বলে দেখো বৌমা, একটা কথা বলতে এলাম। এটা কিন্তু গ্রাম, তোমাদের শহর নয়, তাই দেখতেই পাচ্ছ এত বড় বাড়িতে এতদিন সমস্ত কাজ কর্ম রান্না সব আমি একা হাতে সামলেছি, কিন্তু আমার বয়স হয়েছে, তাই আমি ঘরে বউ নিয়ে এলাম। কাল থেকে সমস্ত কাজ তোমাকেই কিন্তু করতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো এটা গ্রাম, শহর নয়, তাই খুব ভোরে উঠবে। শহরের মতন দেরিতে ওঠা আমাদের এখানে চলে না। দুর্গা বলল হ্যাঁ মা, নিশ্চয়ই, আপনার বয়স হয়েছে, আপনি কাজ করবেন আর আমি বসে থাকবো, সেটা হয় নাকি? নিশ্চয়ই, কাল সকাল থেকেই আমি সব কাজ করে দেব। শাশুড়ি মা চলে গেল। আরও রাত বাড়ছে, সুমন আসছে না। দুর্গা ভাবছে কি হলো, সব কিছুই তো মিটে গেছে মনে হচ্ছে, সুমন এখনো আসছে না কেন? সুমন আসে বেশ অনেকটা রাত্রে। সুমন এসেই বলে কি ব্যাপার, এত রাত্রে এখনো জেগে আছো, ঘুমিয়ে পড়োনি? যাক গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমি ভীষণ ক্লান্ত, আমাকে কিন্তু কোনো রকম ডিস্টার্ব করো না, বুঝলে? বলেই সুমন লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দুর্গা ভাবে এটা কি হচ্ছে, তার মাথায় কিছুই ঢুকছে না। যাক গিয়ে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকলো আর এদিক ওদিক চিন্তা করলো। তারপরে ভোরের বেলায় কোন সময় সে ঘুমিয়ে পড়েছে। তার ঘুম ভাঙল শাশুড়ির দরজা ধাক্কা নয়। দুর্গা তাড়াতাড়ি করে উঠে কাপড় টাপড় একটু ঠিক করে দরজাটা খুলে দিল। শাশুড়ি বললেন কি হলো বৌমা, আমি যে কাল তোমাকে এত করে বলে গেলাম সমস্ত ঘরের কাজ তোমাকে করতে হবে, আমার বয়স হয়েছে, আর আমাদের গ্রামে সকলে ভোর ভোর উঠে যায়, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে রয়েছ। দুর্গা লজ্জিত হয়ে মাথাটা নিচু করে বলে আজকে ভুল হয়ে গেছে, কাল থেকে আর হবে না। বলেই সঙ্গে সঙ্গে দুর্গা
শাশুড়ি মায়ের পিছনে পিছনে এগিয়ে যায় এবং শাশুড়ি মা তাকে সব বুঝিয়ে দেয় কি কি কাজ করতে হবে। এত বড় বাড়ির সব কাজ দুর্গাকে করতে হবে একার হাতে। শাশুড়ি মা বসে বসে দেখছে। অন্যদিকে দুর্গার তো এত কাজ করার অভ্যাস কোনো দিনই নেই। বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মা কোনো কাজই তাকে সেইভাবে করতে দেয়নি। তবুও দুর্গা শ্বশুরবাড়িতে এসেছে, তাই যথাসাধ্য চেষ্টা করছে সব কাজ ভালোভাবে করার। এরপরে সব কাজ সেরে চান করে সে চা নিয়ে প্রথমে শাশুড়িকে দেয়, তারপরে সুমনের ঘরে ঢোকে। সুমন উঠল তো নাই, জানিয়ে দেয় টেবিলে চাটি রেখে চলে যাও। দুর্গা তাই করল। সুমনের ব্যবহার দুর্গা বুঝতে পারছে না। এতদিন ফেসবুকের আলাপ, এত কথা, হঠাৎ করে দুদিনেই কি করে পরিবর্তন হয়ে গেল দুর্গা বুঝে উঠতেই পারছে না। যাই হোক, দুর্গা এরপরে সকলের জন্য টিফিন করতে শুরু করে। টিফিন করে তখন দেখে সুমন ঘুম থেকে উঠে স্নান করে টিফিন খেতে বসেছে। দুর্গা শাশুড়ি মাকে এবং সুমনকে টিফিন দেয়। শাশুড়ি মা গজগজ করে ওঠে, এটা কি রান্না হয়েছে? এটা কি হয়েছে এইসব? দেখ কি বউ নিয়ে এসেছিস তুই, এ তো কোনো কাজই জানে না, বাবা মা একে কোনো কাজই শেখায়নি। দুর্গা ঘরে চুপ করে সব কিছু শুনছে, কোনো কিছু উত্তর সে দেয়নি। আর আকাশ পাতাল ভাবছে সে কি ভুল করল। যথারীতি খাওয়া দাওয়া সেরে তারা উঠে পড়ল। এরপর শাশুড়ি মা আবার বলে দিল দুর্গাকে দুপুরে কি কি রান্না হবে। দুপুরে রান্নাগুলো অনেক পদ ছিল। দুর্গা যতখানি পারে চেষ্টা করলো ভালো করে রান্না করার। আবার দুপুরবেলায় সুমন এবং তার মা খেতে বসলো। এবারে কিন্তু শাশুড়ি মা আর শুধু বলে শান্তি পেলেন না, দুর্গাকে রান্নাঘর থেকে পুরো ডেকে নিয়ে এলেন। বলল, এটা কি রান্না হয়েছে? কোনোটায় নুন বেশি, কোনোটায় ঝাল বেশি, তেল তো যত পেরেছো ঢেলেছো, এটাকে কি রান্না বলে? তোমার বাবা মা তোমাকে কি কিছুই শেখায়নি? না শিখিয়ে পাঠিয়ে দিয়েছে? এখন কি আমি তোমাকে শেখাবো রান্না? দুর্গা বলে, মা আমি তো রান্না করিনি বাড়িতে, আপনি যদি একটু শিখিয়ে দেন তাহলে সুবিধা হয়। শাশুড়ি মা বলল, দেখ সুমন দেখ, তোর বউ বলছে কাল থেকে তার মানে আমি রান্না করব, আর তোর বউ বসে বসে খাবে। এই কথা শুনে সুমন উঠে এক চড় দেয় দুর্গাকে। বলে, মায়ের মুখে মুখে কথা, একে তো রান্না পারো না, কোনো খাবারেই টেস্ট হয়নি, অন্যদিকে তুমি মায়ের উপর কথা বলছো। দুর্গা বলে, আমি কথা কি বললাম, আমি রান্না করতে পারি না সেটাই জানালাম। এরপরে শাশুড়ি আরও বাজখাই স্বরে চিৎকার করতে শুরু করলেন আর সুমন চলে গেল। শাশুড়ি বলল, আজকের এত কিছু করার জন্য মুখে মুখে চোপা করেছো, তাই তোমার শাস্তি হিসাবে আজকে তোমার কোনো খাওয়াই জুটবে না, আজকে তুমি খালি পেটেই সব কাজ করবে। এইভাবেই ধরতে গেলে দিনের পর দিন কাটতে থাকে দুর্গার। স্বামীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক কোনো দিনই হয়নি। অন্যদিকে শাশুড়ির অত্যাচার তাকে মুখ বুঝে সহ্য করে নিতে হচ্ছিল। মুখ থেকে কোনো কথা বললেই নয় শাশুড়ির হাতে মার খেয়েছে, না হলে সুমনের হাতে। সুমন পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, যদি ভালো না লাগে এখানে থাকতে তাহলে তুমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারো। দুর্গা সঙ্গে সঙ্গে বলে উঠেছে, না না, এভাবে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিও না, আমি মা বাবার খুব আদরের সন্তান, মা বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, এখন যদি আমি ফিরে যাই ওরা অনেক কষ্ট পাবে, তাই আমি কিছুতেই ওখানে ফিরে যেতে পারবো না, আমি এখানেই থাকব। এইভাবেই বেশ কয়েক মাস কাটল। এরপরে একদিন দুর্গা দেখল সন্ধ্যাবেলায় বেশ সেজে গুজে সুমন বেরোচ্ছে। দুর্গা জিজ্ঞাসা করলো, কি হলো, আজকে কোথায় যাচ্ছ একটু বলবে? সুমন বলল, কেন, এখন কি তোমাকে বলে বেরোতে হবে নাকি? বলল না। দুর্গা কাছ সামনে থেকে বেরিয়ে গেল। দুর্গা একমাত্র সব কথা বলতে পারে এই বাড়ির ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সামনে। তার কাছে গিয়ে সে বলে, ভগবান আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিলে? আমি একদিনের জন্য এখানে এসে এতটুকু ভালোবাসা পেলাম না, শুধু কষ্ট, মার, অবজ্ঞা এইসবই পেয়ে যাচ্ছি আমি। তাও সহ্য করে নিচ্ছিল। পরের দিন সকালে দুর্গা দেখল তার স্বামী
কাবেরী নামক এক মহিলাকে বিয়ে করে বাড়িতে ঢুকলো। শাশুড়িমা আগে থেকেই জানতেন, সেটা বোঝা গেল, কেননা দুর্গা এসে বলল, তুমি এটা কি করেছো সুমন? আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে ফেলে আরেকজনকে বিয়ে করতে আনতে পারো না। সুমন সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না, বলল, যদি পছন্দ না হয় চলে যেতে পারো বাপের বাড়িতে, তোমাকে কেউ আটকাবে না। অন্যদিকে শাশুড়ি মা বরণডলা নিয়ে এসে সুন্দর করে সুমন আর কাবেরীকে ঘরে তুলল। এদিকে এইভাবে দিন কাটছে। কাবেরী এবং শাশুড়ি কেউ কোনো কাজই সংসারে করে না, সব কাজ দুর্গাকে করতে হয়। আর দুর্গার এখন ঘর হয়েছে সিঁড়ির তলার ঘরটি। কাবেরী আর সুমন সেই দুর্গার ঘরটাতে থাকে। এইভাবে দিন কাটতে থাকে আর দুর্গা কেবল ভগবানের কাছে অভিযোগ জানিয়ে যায়। এমন করতে করতে একদিন দুর্গা ঘরের কাজ করতে করতে দেখতে পেল তার শাশুড়ি মা, তার বাবা তাকে যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো কাবেরীকে আদর করে সেই সব গয়না দিয়ে দিচ্ছে। দুর্গা সেদিনও কিছুই বলতে পারে না, সব কিছুই চুপ করে তাকে মেনে নিতে হয়। এর কিছুদিন পর দুর্গা একদিন দেখল সুমন খুব হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এসে তার মাকে জিজ্ঞাসা করছে, মা, তুমি কি কাবেরীকে কোথাও দেখেছো? আমি তো চারিদিকে খুঁজলাম, কাবেরীকে কোথাও দেখছি না, তোমাকে কি বলে গেছে কোথায় গেছে? শাশুড়িমা বলল, না, আমি কি করে জানবো, আমি তো দুপুরে ঘুমাচ্ছিলাম। দুর্গা, তুমি কি জানো? দুর্গা বলল, না, আমাকে তো আজকাল কেউ কিছুই বলে না, আমি কি করে বলবো। সুমন বলল, আরে আমি তো ঘরেও দেখলাম কোনো গয়না, আমার আলমারিতে 2 লাখ টাকা ছিল ব্যবসা করার জন্য, যেগুলো আমি ক্যাশ নিয়েছিলাম দুর্গার বাড়ি থেকে, সেগুলোও নেই। আমি বিজনেস শুরু করব কি করে? অন্যদিকে আমাদের দেওয়া সমস্ত গয়না কাবেরী নিয়ে পালিয়ে গেছে। তখন সুমন আর তার মা বুঝতে পারল কে ঠগ আর কে আসল বৌমা। দুজনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সুমনের ব্যবসা তো হলোই না, আর সমস্ত গয়না চলে যাওয়ার জন্য শাশুড়ি মা বুক চাপড়ে কাঁদতে লাগলো। দুর্গা তখন এসে বলল, মা, চিন্তা করবেন না, যা গেছে তা তো গেছে, তা তো আর ফিরে আসবে না, বরঞ্চ আমি একটা সাহায্য করতে পারি আপনাদের। সুমন বলল, কীরকম শুনি? দুর্গা বলল, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, অল্প স্বল্প টিউশনিও করেছি। আমি যদি চাই, তা আপনারা যদি বলেন, তাহলে আমি গ্রামে গ্রামে ঘুরে কিছু ছাত্রছাত্রী জোগাড় করতে পারি, যাদেরকে আমি পড়াতে পারি, আর অন্য কোনো কাজও করতে পারি। এই পাশের বাড়ির বৌদি আছে না, দিশা বৌদি, সে কিন্তু মেশিনে কাজ করে, আমি দেখেছি। আমি কিন্তু মেশিনের কাজও ভালো পারি, আমি হাতের কাজ জানি। আমি এই সব করে সংসারটা চালিয়ে নেব, তারপরে আবার না হয় পয়সা জমিয়ে আমরা ধীরে ধীরে আমাদের সংসারটাকে সুন্দর করে গড়ে তুলব। এবার সুমন এবং শাশুড়ি মা দুজনেই বোধহয় একটু বিশ্বাস করল দুর্গাকে। দুর্গাকে এবারে সুমন স্ত্রীর মর্যাদা দিল। দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে ছাত্রছাত্রী জোগাড় করল এবং পড়ানো শুরু করলো। অন্যদিকে দুপুরবেলায় যখন একটু সময় পেত, তখন আবার পাশের বাড়ির দিশা বৌদির কাছে গিয়ে মেশিনেও কিছু কাপড় সেলাই করত, উল বুনতো রাতের বেলায়। আর সংসারের সব কাজ তো আছেই। দুর্গার এই পরিশ্রমে তাদের সংসারটা আবার একটু উঠে দাঁড়ালো। সুমন, শাশুড়ি সকলেই বুঝল কে ছিল তাদের বাড়ির আসল লক্ষ্মী আর কে ছিল ঠগ। কাবেরী সব নিয়ে চলে গেল আর সুমনকে বুঝিয়ে দিয়ে গেল যে কে বিশ্বাসের যোগ্য আর কে বিশ্বাসের যোগ্য নয়। সুমন যেমনভাবে ঠকিয়ে দুর্গার বাড়ি থেকে অনেক টাকা হাতিয়েছিল, কাবেরীও সুমনকে ঠকিয়ে টাকা পয়সা গয়না নিয়ে চলে গেল। অবশ্য একটা ভালো দিক হলো, দুর্গা তার সংসারটাকে আবার ফিরে পেল। তার চোখের জলের দাম ভগবান শেষ পর্যন্ত দুর্গাকে দিল, ফিরিয়ে দিল তার সংসার, সুখের সংসার। আবার সুখে তারা আনন্দের হাসি হাসল। নমস্কার। কেমন লাগলো পরে কমেন্টে জানাবেন।